আস্থা বাড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র, জানালেন সালমান এফ রহমান। ডোনাল্ড লুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। লুর সফর নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, মন্তব্য কাদেরের। গণতন্ত্রের জন্য জনগণ কারো উপর নির্ভরশীল নয়, বললেন ফখরুল। মুদি দোকানি থেকে শত কোটি টাকার মালিক ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক, তদন্ত করে ব্যবস্থার পরামর্শ টিআইবির। দেশে আবারও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। চলতি মাসে হাসপাতালে ভর্তি ৩০০, এবার সব ল্যাব থেকে তথ্য সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। এবং জিম্মি দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। আবেগাপ্লুত স্বজনরা সাগর দস্যু মুক্ত করার আহ্বান। এসেছেন সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। আমাদের খুব আনন্দ লাগতেছে। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। আস্থা বাড়িয়ে সম্পর্ককে আরো এগিয়ে নিতে চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ায় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে ডোনাল্ড লিউর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ৩ দিনের ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে নৈশভোজ ও বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন সালমান এফ রহমান। জানান, দ্বাদশ নির্বাচন পরবর্তী নতুন সরকার ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আরও আস্থা বাড়িয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগও বাড়াতে চায় বলে জানান সালমান এফ রহমান। ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সম্বন্ধে, কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না, ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস, আমরাও চাই। তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধ আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। র্যাবের স্যাংশন ইস্যুতে ইতিবাচক কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ ইস্যুতেও কথা হয়েছে ডোনাল্ড লুর সঙ্গে। আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। সে মানে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়। আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। দেশের রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কোনো কথা হয়নি বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। বিএনপি, রাজনীতি, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, নির্বাচন, এগুলো কোনো কিছু নিয়ে কোনো কথা তারা তোলেনি, কোনো আলাপ হয়নি। মূল জিনিসটা যেটা তারা তুলতে চেয়েছে, বাংলাদেশের সাথে, এদেশের মানুষের সাথে, সরকারের সাথে কিভাবে আরও নিবিড়ভাবে তারা আগামী দিনে কাজ করতে পারে এবং করতে চায়, এই বিষয়টি, এই মনোভাবটাই তারা প্রকাশ করেছে। রোহিঙ্গা ইস্যুতে আরও সহায়তার আশ্বাসও দেন ডোনাল্ড লু। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডোনাল্ড লিউর ঢাকা সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। জানান, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর আসিন। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয় এড়ায়নি। তার আগমনে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা আস্থা হারিয়ে হতাশায় ভুগছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পণ্য বর্জন ইস্যুতেও তারা ব্যর্থ। ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটি সমাবেশই ফ্লপ করেছে। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 25% ভ্যাট বাড়ানোর নজির কোথাও নেই জানিয়ে মন্ত্রী বলেন, 5% ভ্যাট বাড়ানো যৌক্তিক। তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন তিনি ভেবে দেখবেন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। কারো উপর ভর করে দেশের জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনবে তা মনে করে না বিএনপি, বরং জনগণের শক্তির উপর ভর করেই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নূর রাশেদ নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের যে কোনো ধরনের কৌশল মোকাবেলায় প্রস্তুতি চলছে। তবে আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার বিরোধী নতুন কর্মসূচি ঠিক করতে এই ধারাবাহিক বৈঠক। নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে নির্বাচনকারী সরকার অধীনে নির্বাচন করা, সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিগত আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল। ডোনাল্ড লুর সফর ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। ৭১ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। দেশের অর্থনীতি খাদের কিনারায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে ভয়াবহ পর্যায়ে, এই যে খাদের কিনারায় গেছে তো পড়ে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছিলেন মুদির দোকানদার, এখন শত কোটি টাকার মালিক। এমন নাটকীয় উত্থান ঢাকার ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের। ক্ষমতার অপব্যবহার, ঘুষ, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন তিনি। দুদকে জমা পড়া অভিযোগ এবং দেশ টিভির অনুসন্ধানে বের হয়ে এসেছে এমনও কিছু চাঞ্চল্যকর তথ্য। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ টিআইবির। মহিউদ্দিন আহমেদের সহায়তায় মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। চাঁদপুরের মতলব উপজেলার কালীবাজারের আকাশ কুমার ভৌমিকের সংসার চলত মুদির দোকানের আয়ে। তবে কয়েক বছরের ব্যবধানে এখন শত কোটি টাকার মালিক। অভিযোগ আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক এক মন্ত্রীর সান্নিধ্যে থেকে দ্রুত উত্থান ঘটে আকাশের। সেই মন্ত্রীর সহায়তায় তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। আকাশ কুমার মন্ত্রীর ক্ষমতার দাপট দেখিয়ে হয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রভাবশালী ঠিকাদার। এরপর টিআর, কাবিখা, ব্রিজ, কালভার্ট, সাইক্লোন সেন্টারের অনুমোদন করিয়ে পরে তা বরাদ্দ দিতে মোটা অঙ্কের টাকা কমিশন নিতেন। এসব কাজ করার জন্য কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ চক্র গড়ে তোলেন তিনি। দুদকের জমা পড়া অভিযোগে আরো বলা হয়, আকাশ কুমার টিআর, কাবিখা বরাদ্দ দিতে ৭ থেকে ১০,০০০, ব্রিজ বরাদ্দে ২ থেকে ৫ লাখ, কালভার্ট বরাদ্দে ৫০,০০০ থেকে ২ লাখ, সাইক্লোন সেন্টার বরাদ্দে ১০ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিতেন।
তথ্য বলছে আকাশের বেইলি রোডের জারা টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাট, একই এলাকার নাভানা স্টার শপিং এ 2টি ফ্ল্যাট এবং বেইলি রোডের 18 নম্বর ভবনে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। রাজধানীর বিজয়নগর এলাকায় আকরাম টাওয়ারে আরও 2টি ফ্ল্যাট এবং 59 নং ওয়ার্ডে তার 2টি বাড়িও রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে 100 বিঘা জমি। এছাড়া নিজের স্ত্রী সন্তানের নামে রয়েছে মোটা অঙ্কের টাকা। তবে এলাকায় দানশীল হিসাবে পরিচিত তিনি। এসব বিষয়ে জানতে অভিযুক্ত আকাশ কুমারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি, এমনকি খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি। টিআইবি বলছে, এমপি মন্ত্রীদের সহায়তায় অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে জনগণ তাদের কাছ থেকে নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। যে কোনো পেশায় যদি সুষ্ঠু এবং জবাবদিহিমূলক আইনগত প্রক্রিয়ায় সম্পদের মালিক হওয়া সম্ভব, সেটা ব্যবসায়ী হোক অন্য যে কোনো পেশার হোক, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে না। কিন্তু যে প্রশ্নটা এখানে উঠছে সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায় পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই আইনগতভাবে একটা অপরাধ। কাজেই সেটা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, যে বিষয়টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে যে এই যে সম্পদের মালিকানা তিনি অর্জন করেছেন, আয় অর্জন করেছেন, সেটা তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সেটা জনপ্রতিনিধি হিসাবেই হোক, তার যে আয় বৈধ আয় যতটুকু আছে, বা তার যদি ঠিক নিজস্ব ব্যবসা বাণিজ্য থাকে, সেটার সাথে সে তার মাধ্যমে অর্জিত যে আয় এবং সম্পদ পাওয়ার কথা, তার তুলনায় তার বাস্তবে যে সম্পদ আছে, মালিকানা যেটা আছে, সেটা অসামঞ্জস্যপূর্ণ কিনা। যদি এবং যেটা প্রতীয়মান হচ্ছে, যেটা বিবেচনা করা হচ্ছে যে এটা অসামঞ্জস্যপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, সেক্ষেত্রে তিনি আইনের লঙ্ঘন করেছেন। এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা এখানে সংগত হয়েছে ক্ষমতার প্রভাবের সম্পদের বিকাশ। অতএব তাকে বিচারে আনতে হবে, সেটা যেই হোক না কেন। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত এসব ব্যক্তির বিচার না হওয়ায় দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রবণতা বাড়ছে বলেও মনে করেন টিআইবি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সারা দেশে এবারও মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। গেল বছর মে মাসের প্রথম 14 দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল 250-র কাছাকাছি। এবছর সে সংখ্যা 300 জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 5 জনের। সারা দেশে শুধু হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় প্রকৃত সংখ্যা উঠে আসে না। তবে এবার সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্তের তথ্য সংগ্রহ করবে অধিদপ্তর। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। থেমে থেমে বৃষ্টি, অব্যাহত তাপমাত্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি মাসের প্রথম 14 দিনে আক্রান্ত হয়েছে অন্তত 300 রোগী, যা আগের বছর ছিল 250, আর মৃত্যু হয়েছে 5 জনের। জ্বর অনেকদিন যাবৎ, গত পরশুদিন বলছে যে ডেঙ্গু সেরে গেছে নাকি, এখন ভাইরাস আছে, এখন চেকআপ টেকআপ চলতেছে। বর্ষা শুরুর আগে ডেঙ্গু সংক্রমণের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ডেঙ্গু রোগী সীমিত কয়েকটি জায়গাতে আছে, পকেট জায়গাতে আছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যেটি করা উচিত, ডেঙ্গু রোগীটি কোন বাসা থেকে আসছে সেই বাসাকে ধরে হটস্পট ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, হটস্পট ম্যানেজমেন্ট যদি আমরা করে দিতে পারি, তাহলে ওই বাসাটা থেকে ডেঙ্গু রোগীটি আর সম্প্রসারিত হবে না, অন্য বাসায় ছড়াবে না। এই মুহূর্তে এই হটস্পটগুলো কিন্তু খুবই কম ঢাকা শহরে। এই হটস্পট যদি আমরা এখন ম্যানেজমেন্ট করে দিতে পারি, তাহলে মৌসুমী ডেঙ্গুটি আর বেশি রকম বাড়বে না। আগের বছরগুলোয় কেবল হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য সংগ্রহ করে প্রকাশ করত স্বাস্থ্য অধিদপ্তর। বাড়িতে চিকিৎসা নেওয়া শনাক্ত রোগীরা হিসেবের বাইরে থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হতো। তবে এবার সারা দেশের সব হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গু শনাক্ত রোগীর তথ্য সংগ্রহ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু ট্র্যাকার তৈরি হয়েছে এমআইএস এর মাধ্যমে। আমরা এখন থেকে রিয়েল টাইম রিপোর্ট পাবো এবং একই রোগীর একাধিক রিপোর্ট পাবো না। এবং এই ট্র্যাকারটি নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এবং ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে আমরা প্রশিক্ষিত করেছি। তারা এখন থেকে বাংলাদেশের সকল হাসপাতাল থেকে রিয়েল টাইম রিপোর্টগুলো প্রেরণ শুরু করবে। রোগী বৃদ্ধির প্রেক্ষাপটে হাসপাতালগুলোকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মহাখালী ডিএনসিসি হাসপাতালের কিছু জনবল প্রত্যাহার করলেও প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এবছরও প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে এটা একটা বৃহৎ ফিল্ড হাসপাতাল, 1054 শয্যা বিশিষ্ট, এবং এখানে যদি দরকার হয় আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সকলেই এটা অবগত আছেন এবং
আমাদের জনবল সহায়তা এবং পূর্ণাঙ্গ সহায়তার জন্য তারাও প্রস্তুত আছে। তবে হাসপাতালের প্রস্তুতির চেয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ডামাডোল। দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। গণসংযোগ, উঠোন বৈঠক ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মাইকিং, ব্যানার, ফেস্টুন, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছেন প্রচারণা। সড়ক, মহল্লা, চায়ের দোকানেও এখন চলছে নির্বাচনী গুঞ্জন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট আদায়ে প্রতিশ্রুতি সহ নানা কৌশল অবলম্বন করছেন অনেক প্রার্থী। তবে যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। নির্বাচনে দলীয় প্রতীক না থাকা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা চাই উন্নয়ন যাতে আমাদের হয়, সেই উন্নয়ন যা আমাদের যারা করবে এবং যে সৎ যোগ্য প্রার্থী আমরা তাকেই নির্বাচিত করতে চাই। আমাদের যাকে যোগ্য মনে হবে আমরা তাকেই ভোট দেব। রাজনৈতিক কোনো এখানে প্রতীক নাই, এজন্য আমরা জনগণ খুব খুশি। কালো টাকা এবং অপপ্রচারের প্রভাব থাকলেও এ নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা প্রার্থীদের। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। কালো টাকার একটা ছড়াছড়ি পাওয়া যাচ্ছে, আর অপপ্রচার কেউ কেউ বলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জনগণকে একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা পারবে না। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ নির্বাচনে যদি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং উৎসবমুখর নির্বাচন হয় সেখানে আমি বিজয়ী হব। আপনারা গোয়েন্দার মাধ্যমে জানবেন যে কোন সেন্টারটা ঝুঁকিপূর্ণ, সেই সেন্টারে আপনারা প্রোটেকশন দিয়ে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করবেন। আগামী 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সকল প্রস্তুতি এবং কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে ইতিমধ্যে আপনার বিভিন্ন গ্রেনেস্টির মাঠে রয়েছে। টুকটাক কিছু অভিযোগও আসছে আমাদের কাছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছি। ইলেকট্রিক কমিশনকে অবহিত করেছি। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা 6,55,521 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ সকালে আরো যে থাকছে। দাবদাহে খাগড়াছড়িতে আরো তীব্র হয়েছে পানির সংকট। চরম বিপাকে পাহাড়িরা। বৈশ্বিক উষ্ণায়ন ও নির্বিচারে গাছ কাটাকে দুষছেন গবেষকরা। দীর্ঘ অপেক্ষার শেষে স্বজনদের কাছে ফিরলেন ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। কক্সবাজার থেকে এমভি জাহাজ মনি 3 নাবিকদের নিয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে পৌঁছলে স্বজনদের মাঝে শুরু হয় উৎসব। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে AKM নাজিমের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বীরের বেশে সমুদ্র জয় করে অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে নোঙর করা জাহাজ মনিতে নাবিকদের চোখে পানি, মুখে হাসি। এ হাসি যেন যুদ্ধ জয়ের। অনিশ্চিত অবস্থা কাটিয়ে বিকেলে দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাবিকরা। পরিবারের কাছে ফিরতে পারার খুশিতে আত্মহারা অনেকেই। অনেকটা ভালো লাগতেছে, মনে হয় যে আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো ফিরেছি। এজন্য আসলে সবাই মন থেকে আন্তরিকভাবে অনেক খুশি। এ সময় তাদের উদ্ধারে ব্যবস্থা নেয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ KSRM এর মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। ফিরে আসতে পারছে কোম্পানির প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের প্রচেষ্টায়। সরকারকে ধন্যবাদ, কোম্পানিকে ধন্যবাদ। ওখানে তো অবশ্যই ভয়ভীতিকর পরিস্থিতি ছিল, একটা দিন আমাদের এক বছরের মতো লেগেছে। এ সময় দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে দেখে এনসিটি টার্মিনালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। নাবিকদের পরিবারের সদস্যরা মাতেন প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার উৎসবে। ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো বুঝতেই পারছেন। এখন তো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন যে এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে,
আমাদের মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মতো লাগে না, এখন ঈদ হচ্ছে আমাদের অনেক ভালো লাগতেছে। এ সময় নাবিকদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে, নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি, অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে শুকরানা যে আমাদের যে প্রথম দিন থেকে যে উদ্দেশ্যটা ছিল আমাদের দেশজন নাবিককে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তে দেশে ফেরত আনার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওইটাতে আমরা সাকসেসফুল হয়েছে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া এ সময় জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা চট্টগ্রামে পৌঁছানোর পর বিভিন্ন জেলায় তাদের বাড়িতে বাড়িতে বইছে উৎসবের আমেজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। মঙ্গলবার বিকেল 4টা, উৎসাহ ভরে চট্টগ্রাম বন্দরে অপেক্ষায় কয়েকশো মানুষ। কেননা উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে ঘরে ফিরেছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। তাদের বহনকারী জাহাজ তীরে ভিড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বজনেরা। ফুলেল শুভেচ্ছায় করা হয় বরণ, বয়ে যায় আনন্দের বন্যা। অনুভূতিটা বুঝে ভাষায় প্রকাশ করার মতো, ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। এখন আমাদের খুবই আনন্দ লাগতেছে, ঈদের চেয়েও বেশি আমাদের মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে, আমার মামা আসছে। শুধু চট্টগ্রাম বন্দরই নয়, নাবিকদের বাড়ি ফেরায় বিভিন্ন জেলায় তাদের বাড়িতেও বইছে উৎসবের আমেজ। কেউ প্রিয় সন্তানের জন্য, কেউ প্রিয় স্বামীর জন্য রান্নাও করেছেন সুস্বাদু খাবার। আনন্দে উদ্বেলিত খুলনার নাবিক তৌফিকুল ইসলামের পরিবার। বাড়িতে যেন বিরাজ করছে ঈদের আমেজ। তৌফিকুলের ছেলে রুশাইও অপেক্ষায় আছে বাবার। তার ইচ্ছে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার। ঈদের থেকে আসলে বেশি আনন্দ, মানে আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ছেলে বাড়ি ফিরছে, এই আনন্দে উচ্ছ্বসিত নাবিক নাজমুল হক হানিফের বাবা মা। পথ চেয়ে আছেন অধীর আগ্রহে। ইনশাআল্লাহ দেশের বাড়ি আইছে, 2-4 মতন বাড়িতে আসবো, বাড়িতে আসলে আরো খুশি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ি আরেক নাবিক আয়ুব খানের। তার পরিবারও অধীর অপেক্ষায় ছেলের বাড়ি ফেরার। স্বজনরাও জানালেন স্বস্তির কথা। বন্ধ থেকে আসুক না, আসলে তারে আমরা মালা দিয়ে বরণ করবো। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, হয়তোবা তিনি খুব শীঘ্র সময় বাড়িতে এসে ফিরবেন। নাবিকরা সবাই আনুষ্ঠানিকতা শেষে ত্যাগ করেছেন চট্টগ্রাম বন্দর। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়লাবাহী এমভি আব্দুল্লাহ জলদস্যুর কবল থেকে মুক্তির 1 মাস পর দুবাই হয়ে দেশে ফেরা। পুরো ঘটনার চিত্র তুলে ধরেছেন আমাদের সহকর্মী শুভশ্রী রায়। চলতি বছরের 12 মার্চ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিকা থেকে দুবাই যাওয়ার সময় ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। এ সময় 23 নাবিককে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে তারা। চরম উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরে জাহাজের মালিক কবির গ্রুপ ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় জলদস্যুদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। এ সময় বারবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের উদ্ধারের চেষ্টা করলেও পরবর্তীতে ঝুঁকি বিবেচনায় এ তৎপরতা বন্ধ রাখা হয়। এক পর্যায়ে জিম্মির 1 মাস পর গত 13 এপ্রিল জলদস্যুদের দাবি করা মুক্তিপণ ছোট উড়োজাহাজে ডলার ভর্তি 3টি ব্যাগে ফেলা হয় সাগরে। পরে সাগর থেকে ডলার নিয়ে মুক্তিপণ বুঝে পেয়ে 8 ঘন্টা পর গভীর রাতে জাহাজ ও নাবিকদের মুক্ত করে দিয়ে ছোট স্পিডবোটে পালিয়ে যায় জলদস্যুরা। এর মাধ্যমেই নাবিকদের অবসান হয় টানা 1 মাসের জিম্মি দশা। জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে প্রায় 1450 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে 14 এপ্রিল জাহাজটি কড়া পাহারায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। 21 এপ্রিল স্থানীয় সময় বিকেলে জাহাজটি দুবাইয়ের আল হামারিয়া বন্দরে নোঙর করে। এ সময় কেএসআরএম কর্তৃপক্ষ তাদের সংবর্ধনা দেয়। বেঁচে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা।
পরে শুরু হয় দেশে ফেরার প্রক্রিয়া। মুক্তির 1 মাস পর সোমবার সন্ধ্যা 6টায় কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছায় এমভি আব্দুল্লাহ জাহাজটি। রাত 11:30টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা আরও 23 নাবিককে এমভি আব্দুল্লাহর দায়িত্ব বুঝিয়ে দেয় বন্দিদশা থেকে ফেরা 23 নাবিক। মঙ্গলবার সকালে 11:45 লাইটার জাহাজ জাহানমণি 3 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় লাইটার জাহাজে দেখা যায় 23 নাবিকের বাঁধভাঙা উচ্ছ্বাস। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ব্যাংক থেকে আবার ডিজিটাল পদ্ধতিতে কয়েক মিলিয়ন ডলার চুরির সংবাদকে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার রাত 8:30টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এই মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা চুরির পেছনে ভারতীয় হ্যাকার জড়িত, এমন শিরোনামে 14 মে সংবাদ প্রকাশ করে নর্থ ইস্ট নিউজ নামের ভারতীয় গণমাধ্যম। কক্সবাজারে উখিয়ার গহীন পাহাড়ে কথিত রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাবের সূত্র জানায় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করেছে তারা। এ সময় আনসার 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান এখনো চলছে বলে জানা গেছে। বুধবার ভোর থেকে এই অভিযান শুরু করে র্যাব। পার্বত্য জেলা খাগড়াছড়িতে সব সময়ই থাকে পানির সংকট। তার উপর বাড়তি মাত্রা যুক্ত করেছে তীব্র তাপদাহ। এতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে পাহাড়ে। অবশ্য গবেষকরা বলছেন যে বৈশ্বিক উষ্ণতা ও নির্বিচারে গাছ নিধনে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। প্রতিদিন পাড়ি দিতে হয় মাইলের পর মাইল পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথ, লক্ষ্য একমাত্র সুপেয় পানি সংগ্রহ। জেলা সদরে পাহাড়ের দুর্গম কলাপাড়া, দুল্লাতলিপাড়া, ওয়ারকাপাড়া, দীঘিনালা উপজেলার 9 মাইল, সীমানাপাড়া আর পানছড়ির হেরাদুলাপাড়ায় ব্যবস্থা নেই রান্নার পানির। রয়েছে সুপেয় পানির অভাবও। এতে দৈনন্দিন জীবন চালনা কঠিন হয়ে উঠছে এ অঞ্চলের বাসিন্দাদের। স্নান করতে পারি না, রান্না বান্না করতে খুব কষ্ট হয়, বাচ্চা কাছে গোসল করানো পারছে না, কাপড় চোপড় ধুইতে পারতেছি না। এখানে সারারা থাকলে পানি এই যে 1 কলসি মতন পাই, আর পাই না। কয়েকটা নলকূপ আছে, রিংওয়েল আছে, এগুলা পাইতেছি না, কারণ ঘন্টা খানি মতো 1 কলস বা 1.5 কলস এরকম পাওয়া যায়। এসব এলাকায় হাতে গোনা কয়েকটি টিউবওয়েল থাকলেও ওঠে না পানি। পানছড়ির প্রত্যন্ত এলাকার হেলাদুলা পাড়ার 150 পরিবারও রয়েছে খাবার পানির তীব্র সংকটে। একই চিত্র নতুন পাড়া, জরমোরম, বামা গোমতী সহ আশেপাশের অনেক গ্রামে। সবার এইভাবে পানির অভাব। আমি এই জন্য এখন জনের থেকে এসে অন্তত পক্ষে 3-4 ঘন্টা লাগতে পারে। মেন আমাদের পানির সমস্যা একটু সমাধান করে দিলে আমাদের খুশি। আমাদের এই বৃহত্তর নমাইল এলাকাবাসী খুব মানে খুশিতে থাকবো এবং শান্তিতে থাকবো আশা করি। আমাদের জীবন বাঁচার জন্য আমরা পানির প্রয়োজন একমাত্র। পরিবেশ কর্মীরা বলছেন দিনের পর দিন বন উজাড়ে প্রভাব পড়ছে প্রকৃতিতে। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা, অতি খরা, গাছ নিধনে পাহাড়ের ছড়া ঝিরি শুকিয়ে সৃষ্টি হচ্ছে পানি সংকট। পরিস্থিতি উত্তরণে পাহাড়ের সবুজায়ন নিশ্চিতে জোর দেন গবেষকরা। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরেই উষ্ণতা বাড়ছে, সাথে বাড়ছে পানির সংকট। এখানে আগে যেভাবে প্রাকৃতিক বন ছিল, পরিবেশ প্রকৃতি ভালো ছিল, এখন নিশ্চয়ই আগের থেকে অনেক বেশি খারাপ এবং এটি ক্রমশই বন জঙ্গল সব উজাড় হচ্ছে। আমাদের পরিকল্পিতভাবে যদি আমরা পাহাড়টিকে ফলের বাগান কিংবা অন্য কোনো ফসল দিয়ে যদি বাৎসরিকভাবেই যদি আমরা আচ্ছাদন করে রাখতে পারি, পানির অভাব হবে না। এমন পরিস্থিতি সৃষ্টিতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অব্যবস্থাপনা থাকলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি সরকারি সংস্থাটির কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। শান্তর ডেপুটি হলেন তাসকিন, ভারসাম্যপূর্ণ বললেন সাবেকরা। প্রায় 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন এ ট্রাকে এসেছে
30 টন পেঁয়াজ। আমদানিকারক জানান, ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ প্রায় 5.5 মাস পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ ছিল। গেল 4 মে নিষেধাজ্ঞা প্রত্যাহারের 11 দিন পর পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম কোরবানি ঈদে বাড়বে না বলেও জানান আমদানিকারকরা। উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় পর এবার গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দফায় দফায় চালানো বিমান হামলায় শিশুসহ অন্তত 14 জন নিহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিমান হামলা অব্যাহত রয়েছে গাজার অন্যান্য প্রান্তেও। এদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এমন অভিযোগ মানতে নারাজ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। বিস্তারিত আফরিন মৌ এর ডেস্ক রিপোর্টে। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি নারকীয় তাণ্ডব। দিন যতই যাচ্ছে বাড়ছে ভয়াবহতা। প্রতিদিনই বর্বরতার নতুন মাত্রা যোগ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। উত্তর, দক্ষিণ কিংবা মধ্য অঞ্চলটির এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে হিংস্র থাবা পড়েনি নেতানিয়াহু বাহিনীর। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বাদ যাচ্ছে না গণমাধ্যম কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরাও। এরই মধ্যে মঙ্গলবারও উপত্যকাটির মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ হতাহত হয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরেও বিমান হামলার পাশাপাশি অনবরত গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এছাড়া কামাল আদওয়ান হাসপাতাল অঞ্চলেও চলছে আগ্রাসন। এর মধ্যে রাফাতেও চলছে বর্বরতা। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন মানুষ। এর মধ্যেই বর্বরতার আরও এক মাত্রা যোগ করল ইসরায়েলি। এবার পশ্চিম তীরের তারকুমিয়া চেকপয়েন্টে গাজা অভিমুখে জাতিসংঘ থেকে আসা ত্রাণবাহী গাড়ি আটকে ভেতরে থাকা খাদ্য সামগ্রীগুলো নষ্ট করেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা, যার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। এদিকে এত কিছুর পরও নেতানিয়াহু বাহিনীকে নির্লজ্জের মতো সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার গাজায় গণহত্যা হচ্ছে তা বিশ্বাস করে না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ইসরায়েল আরও অনেক কিছু করতে পারে এবং করবে। তবে গাজায় যা ঘটেছে তা গণহত্যা বলে আমরা বিশ্বাস করি না। আমরা এরই মধ্যে অস্ত্রের চালানো বন্ধ করেছি, কেননা আমরা এখনো বিশ্বাস করি যে রাফা শহরের কেন্দ্রস্থলে বড় সামরিক অভিযান শুরু করা একটি। ইসরায়েল তুরস্কের তিক্ততার মধ্যেই আবারও আগুনে ঘি ঢাললেন রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারার হাসপাতালে 1000-এর বেশি হামাস সেনা চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। একই সঙ্গে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় জানিয়ে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি নেতানিয়াহু প্রশাসন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্রিকেট টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মাংসপেশিতে টান পড়া পেসার তাসকিন আহমেদকে নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলে চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিব সাকিব, জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। বিস্তারিত জানাচ্ছেন রিফাত আনসু। নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। বিশ্বকাপ দলে চমকের কোনো সুযোগ ছিল না, শুধু তাসকিনের চোটে দল ঘোষণায় সময় নিয়েছেন নির্বাচকরা। যদিও সংশয় কাটাতে সময় লাগেনি তাদের, তবে তাসকিনের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রধান নির্বাচক। যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। 1 মে আইসিসির কাছে দল পাঠিয়েছে বিসিবি, সেখান থেকে পরিবর্তন কেবল একটি। সাইফুদ্দিনের পরিবর্তে তানজিমে ভরসা রাখছেন নির্বাচকরা। অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে, ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে।
ব্যাটিংকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রে কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনে রাখা হয়েছে ভারসাম্য। আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগে থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। 7 জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এদিকে বিশ্বকাপের জন্য ঘোষিত দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পালট। তার মতে কন্ডিশন বিবেচনায় একাদশ সাজাতে সব ধরনের ক্রিকেটার রয়েছে দলে। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল কেমন হবে সেটা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। সবকিছুর অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বিসিবি। 3 ওপেনার, মিডল অর্ডার ব্যাটার, স্পিনার, পেসার রয়েছে দলে। কন্ডিশন বিবেচনায় পেস আর স্পিনে ভারসাম্য রেখে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন পারফরমেন্সের প্রতিযোগিতা না থাকায় দল গঠনে খুব বেশি চিন্তা করতে হয়নি নির্বাচকদের। অল্প সংখ্যক ক্রিকেটারের মধ্য থেকে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া হয়েছে। আমি বলবো 15 জনের স্কোয়াডটা খুবই ভালো হয়েছে, যে ধরনের টিম হওয়া উচিত ছিল। রিশাদ সুযোগ পেয়েছে লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে একটু কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট হয়ে থাকে, একটু স্পিনি স্লো উইকেট, সেখানে স্পিনার অনেক ভালো সুবিধা করতে পারে। তো সব মিলে সমন্বয়ে আমার কাছে মনে হয় টিম ভালো হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাসকিন আহমেদকে করা হয়েছে সহ অধিনায়ক। বিসিবি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন পাইলট। কোনো কারণে শান্ত যদি একটা খেলা মানে আপনি যদি ইনজুরিতে পড়ে তাহলে ভাইস ক্যাপ্টেন সাধারণত অটোমেটিক চলে যায়। তো আমার মনে হয় যে আসলে অপশনস ছিল না যে ভাইস ক্যাপ্টেন খেলবে। তো বাট আমি মনে করি যে সাধুবাদ জানাই তাসকিনকে, যে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে ডিজার্ভ করে। বিশ্বকাপ খেলতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকালে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।